ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই বিজ্ঞান ক্লাসে সাইটি স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা প্রথম অধ্যায়ের পাঠ 10 ক্ষেত্রফল ও তার পরিমাপ নিয়ে আলোচনা করব। তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বই তোমার পড়ার টেবিলে রাখো। এখন একটু দেখার চেষ্টা করো এরকম বই আর কয়টি পড়ার টেবিলে পাশাপাশি রাখা যায়। ধরে নাও কালোটা তোমার টেবিল, পড়ার টেবিল। এই টেবিলে যে সাদাটা একটা বই রাখছো, এরকম কতগুলো বই এই টেবিলের উপর তুমি রাখতে পারবে এরকম। আবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলের সমান কয়টি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে। ধরে নাও কালোটা তোমার পড়ার টেবিল আর পুরো অংশটা হলো তোমার পড়ার কক্ষ, তাহলে এরকম টেবিল তুমি এই পড়ার কক্ষে কয়টি রাখতে পারবে। আমরা পরবর্তীতে এটা পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করে এটা বের করব। চিন্তা করছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে। আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এই যে পড়ার টেবিল আছে কালোটা দেখতেছ, এর এক্স হলো দৈর্ঘ্য, ওয়াই হলো প্রস্থ। তার মানে এটার ক্ষেত্রফল তুমি বের করবে। তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান হলো ক্ষেত্রফল। এটা বের করলেই হবে। ক্ষেত্রফলের মাধ্যমে টেবিলের পৃষ্ঠভাগ ঘরের মেঝেতে কতটুকু স্থান দখল করে আছে তা জানা যাবে। তাহলে মনে করো যে এতটুকু ক্ষেত্রফল, এটুকু সে স্থান দখল করে আছে। এটিকে পরিমাপ করতে হলে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই এক্স হলো দৈর্ঘ্য, ওয়াই হলো প্রস্থ। এই এক্স এবং ওয়াই দিয়ে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গুণ করলে তোমার ক্ষেত্রফল বের হবে। এখন আসো দেখি, একটা কথা বলা হয়েছে কি, এই প্রশ্ন করা হয়েছে যে তোমার পড়ার টেবিলের সমান কয়টি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে। এইটার প্রশ্নের উত্তরে আসি যে এই যে তোমার পড়ার কক্ষটা আছে, পড়ার কক্ষে কিন্তু এই এ হলো কি, এ হলো তোমার দৈর্ঘ্য, বি হলো প্রস্থ। তাহলে এক্ষেত্রেও যদি তুমি এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণন করো তাহলেও কিন্তু তোমার পড়ার কক্ষের একটা ক্ষেত্রফল আসবে। তাহলে তুমি তোমার এই পড়ার কক্ষের ক্ষেত্রফল বের করবা। বের করার পরে এই টেবিলের যে ক্ষেত্রফল আছে এক্স ওয়াই, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দিয়ে যদি তুমি টেবিলের ক্ষেত্রফলকে ভাগ করো তাহলে তুমি স্পষ্টতই বুঝতে পারবা যে তোমার পড়ার কক্ষে কয়টা টেবিল রাখা যাবে। বুঝতে পেরেছ? তো আজ এটার মধ্যে এর পরবর্তীতে আসো দেখি আয়তন ও তার পরিমাপ। এখন আয়তন ও তার পরিমাপ সাধারণভাবে বোঝা যায় যে তোমার জ্যামিতি বাক্সটি তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম জায়গা দখল করে। তোমার জ্যামিতি বাক্স তো আছেই, ওটা তো বিজ্ঞান বইয়ের দিয়ে একটু কম জায়গা দখল করবে। তার কারণ তোমার বইটা বড়, বিজ্ঞান জ্যামিতি বাক্সটা হলো ছোট। আবার একটি ইট দিয়ে জায়গা দখল করে, দুইটি ইট তার থেকে বেশি জায়গা দখল করে থাকে। স্বভাবতই বোঝা যায় কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে এর আয়তন বলে। তার মানে একটি বস্তু তোমার পড়ার টেবিল যে জায়গা দখল করছে ওটা তার আয়তন, একটা ইট দিয়ে জায়গাটুকু দখল করছে ওইটা হলো তার আয়তন। ফলে আমরা বলতে পারি জ্যামিতি বাক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের থেকে কম, কিংবা একটি ইটের আয়তন দুটি ইটের আয়তনের তুলনায় কম। আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে। আমরা জানি ক্ষেত্রফল কি কি দেখলাম, ক্ষেত্রফল দেখলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে এক্ষেত্রে দেখো দৈর্ঘ্য হলো, ধরো এটা একটু ঘনাকৃতি বস্তু যার দৈর্ঘ্য হলো এটা, অর্থাৎ এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, অপর পৃষ্ঠেও আছে এরকম। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল উচ্চতা কোনটা? উচ্চতা হলো এইটা হলো উচ্চতা, এটা হলো উচ্চতা। সুতরাং এই ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করো তাহলে কিন্তু তুমি আয়তন পাবে। আর ক্ষেত্রফলে আমরা জেনেছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর একটা আসলে কি উচ্চতা। সুতরাং দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান সমান হলো আয়তন। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম হলো ঘনমিটার। কেন ঘনমিটার জানো?
মিটার যদি তোমার একক হয়ে থাকে, ধরো এটা হলো একটা নির্দিষ্ট মিটার আছে, উচ্চতাও একটা মিটার আছে, প্রস্থও একটা মিটার আছে, তাহলে 3টা মিটার যদি পরস্পর গুণন করা হয় সেক্ষেত্রে হয় কি তোমার ঘনমিটার। তাহলে এই ক্ষেত্রে দেখো 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, তাহলে ধরে নাও এই 1 মিটার এটা আয়তক্ষেত্র, হতে পারে ভিন্ন রকম। আমার কথা হলো ওটা একটা বর্গক্ষেত্র, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান বিদায় এটা 1 মিটার 1 মিটার দিছে, সেটা না। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তা হলো 1 ঘনমিটার। 1 ঘনমিটার 1 ঘনমিটার সমান 1 মিটার। আমি একটু আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো যে ধরে নাও আমি এখানে একটা জিনিস তোমাদের দেখাবো, যে এইটা ধরো যে একটু এদিক সেদিক হতে পারে, তবে তোমরা বোঝার চেষ্টা করবে। আমি একটা ঘনক্ষেত্র অঙ্কন করব। ধরে নাও এর প্রত্যেকটা বাহুই সমান। প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে দেখো এই যে এরকম হলো, এই যে তাহলে ধরে নাও যে আমার কথা হলো যে এখানে এটা আর কি এরকম হবে কি, দেখ 1 মিটার দৈর্ঘ্য ধরে নাও, তাহলে এটা হলো 1 মিটার দৈর্ঘ্য, এই 1 মিটার দৈর্ঘ্য, তারপরে হলো এটা হলো কি প্রস্থ, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্রের জায়গা দখল করে, তাহলে 1 ঘনমিটার। তাহলে এটার বাহুগুলোর একক যদি মিটারে হয় তাহলে এটা অবশ্যই 1 ঘনমিটার হবে। তাহলে 1 ঘনমিটার আমরা বুঝতে পারলাম। সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে আয়তনের একক হলো কি ঘন সেন্টিমিটার। যদি বাহুগুলোর একক সেন্টিমিটার হয় তাহলে সেটা হবে কি ঘন সেন্টিমিটার। একে সংক্ষেপে সিসি বলা হয়, কিউবিক সেন্টিমিটার, মানে ওই ইংরেজি। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। তরল পদার্থের আয়তনটা, অর্থাৎ তরল পদার্থ তো তোমার কোনো যে পাত্রে রাখা হবে যতটুকু অতটুকুই সে জায়গা দখল করবে। তাহলে দেখো 1000 সিসি মানে 1000 ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 1 লিটার পানি তোমার যদি হিসাব করি তাহলে সেটা হলো কি 1000 সিসি। 1 সিসিকে 1 মিলিমিটারও বলা হয়। তাহলে সুতরাং 1 লিটার আমরা বলতে পারি কি 1 লিটার সমান 1000 সিসি। সুতরাং 1 লিটার সমান 1000 মিলিলিটার। এই হলো তোমার আয়তন ও তার পরিমাপ। তাহলে সুতরাং আয়তনকে আমরা এইভাবে পরিমাপ করব। এরপরে আসো দেখি, এরপরে হলো তরল পদার্থের আয়তন নির্ণয়। আমরা তরল পদার্থ যদি আয়তন নির্ণয় করতে চাই তাহলে এগুলো হলো মাপসঙ্গ। এটা উভয় পাশেই দেখো উপরে নিচে সমানভাবে কিন্তু আয়তন সমান আছে, কোথাও কম নয়। আমরা দেওয়ার গ্লাসে পানি খাই, গ্লাসে পানি খেয়ে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেকগুলোই কিন্তু আবার সমান থাকে না, এরকম থাকে। উপরে একটু মোটা থাকে, নিচে চিকন থাকে, এটা তা না। এই মাপসুনগুলো উপরে নিচে সব দিক দিয়ে সমান থাকে, এইগুলোর মধ্যে পানি রাখা যায়। এখন এই তরল পদার্থের আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই মাপসুঙ্গ দাগ কাটাযুক্ত মাপসুঙ্গগুলো মধ্যে তরল পদার্থ পানি যেটাই হোক রাখবো। যেমন ধরো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 যা আসে এরকম একটা দাগ কাটা থাকে। তাহলে এইগুলো হলো সিসিতে দাগ কাটা, ঘন সেন্টিমিটারে বা মিলিমিটারে দাগ কাটা থাকে। তাহলে এর মধ্যে আমরা পানি ঢাললে যে দাগ পর্যন্ত যাবে, ধরে নাও এই 60, এটাকে বললাম 60 সিসি। 60 সিসি হলে এই পর্যন্ত হলে 60 সিসি পানি। এটা কিন্তু আমরা দাগ কাটা বিধায় এই পানিটুকুর আয়তন আমরা নির্ণয় করতে
পারতেছি। তাহলে এখানে যদি দাগ কাটা থাকতো তাহলে আমরা এর পরিমাণ নির্ণয় করতে পারতাম, এখানেও দাগ কাটা থাকলে পরিমাণ নির্ণয় করতে পারতাম। সুতরাং এই পানিগুলো দাগ কাটাযুক্ত এই তোমার এই মাপসুঙ্গ মধ্যে রেখে আমরা তার আয়তন নির্ণয় করতে পারবো। এবার আসলে দেখি বিভিন্ন আকারে কঠিন বস্তু আয়তন পরিমাপ। বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ আমরা কীভাবে করব। তো এই ক্ষেত্রে দেখো যে বিভিন্ন আকারে কঠিন বস্তু তো আছেই প্রকৃতিতে, ভাঙ্গা ইটের টুকরা, আবার একটা ইট, একটা গোলাকার বস্তু বিভিন্ন ধরনের থাকে। তো এইগুলোর আয়তনও কিন্তু নির্ণয় করা যাবে। সবসময় সকল বস্তুরই কিন্তু এই যে তোমার থাকে না, দৈর্ঘ্য থাকে না, প্রস্থ থাকে না, উচ্চতা থাকে না। তবে একটা ইটের মধ্যে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। বাট একটা ভাঙা ইটের টুকরা ধরে নাও এরকম একটা হলো ভাঙা ইটের টুকরা। এখন এটার আয়তন নির্ণয় করতে হলে কোথায় দৈর্ঘ্য পাবো, কোথায় প্রস্থ পাবো, কোথায় উচ্চতা পাবো সেটা তো আমরা জানি না। তো আমরা দেখি একটা ঘনবস্তুর বা ধরো একটা ইট তো হতে পারে তোমার কীরকম, এই যে একটা ইট হতে পারে যে এরকম একটা ইট এরকম হতে পারে, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। সেই এখানেও একটা ইট, তার আয়তন আমরা পরিমাপ করব কিভাবে, যে একটা আয়তাকার ইটের টুকরাকে কি করব আমরা এরকম দাগ কাটাযুক্ত মাপসুঙ্গ পানিযুক্ত ধরে নাও এখানে 40 মিলিমিটার পানি দেওয়া আছে বা 40 সিসি পানি দেওয়া আছে। এখানে একটা আয়তাকার ইটের টুকরা যদি দেই তাহলে অবশ্যই পানিটা একটু উপর উঠে আসবে। পানি এখন কতটুকু উপর উঠবে সেটা হলো এই যে ইট দেওয়া আছে, ইটের যতটুকু আয়তন আছে সেই সম আয়তনের পানি উপর উঠবে। তাহলে এই ইটটা যদি আমরা পানির মধ্যে দিলে আয়তাকার ইটটাকে যদি পানির মধ্যে দিই, সেই ইটটা যদি উপর উঠে যায় তাহলে এই পানির আয়তন আর এই ইটের আয়তন একই হবে। আবার অসম আকৃতি দেখো, এই যে অসম আকৃতি ইটের টুকরা, এটাকে তো কোনো প্রকার দৈর্ঘ্যপ্রস্থ মাপার সুযোগ নাই। এই আয়তাকার ইটের টুকরাকে তুমি দেখো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দিয়ে গুণ করলে যে আয়তনটা আসবে, আর এইখান থেকে এই এতটুকু পানি যে আয়তন সম আয়তন হবে। কিন্তু ভাঙ্গা ইটের টুকরা তার তো দৈর্ঘ্যও নাই, তার প্রস্থও নাই, তার উচ্চতাও নাই। তখন তুমি কি করবে, এই ইটের টুকরাটুকুকে তুমি এরকম পানির মধ্যে দিবে, দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পর যেটুকু পানি আগে ধরে নাও যে এই ভাঙ্গা ইটের টুকরোই ধরো এখানে রাখলা, তুমি রাখার পরে ভাঙ্গা ইটের টুকরাকে তুমি এখানে রাখার পরে তুমি একটা জিনিস দেখবে যে এই পানি ধরো আগে ছিল পানি পর্যন্ত, পরবর্তীতে পানি বেড়ে হয়েছে 50 পর্যন্ত। সুতরাং এই ভাঙ্গা ইটের জন্যই পানি কিন্তু বেড়ে 50 সিসি হলো, আগে ছিল 40 সিসি। তাহলে হিসাব করলে আমরা আগের পানির ছিল উচ্চতা ছিল 40 সিসি, আর ভাঙ্গা ইটের টুকরো রাখার পর পানির উচ্চতা যদি হয় 50 সিসি, তাহলে আমরা এই 50 সিসি হলো বা 50 মিলিমিটার এটুকুই হলো আয়তন, এইটুকুই হলো তোমার এই ভাঙ্গা ইটের আয়তন। এভাবেই কিন্তু আমরা বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারি। এরপরে আসলে দেখি তাপমাত্রা পরিমাপ। তাপমাত্রা কিন্তু একটা পরিমাপ করার বিষয় আছে। তুমি হয়তো বিভিন্ন তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত, যেমন টেলিভিশন অথবা রেডিও খবরে দিনের তাপমাত্রা বলে দেওয়া হয়, এটা থাকেই। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নেই, অর্থাৎ জ্বরগুলো মাপা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার শরীরে অতিরিক্ত আছে। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো তোমার কি, কেলভিন। তবে এখনও সারা বিশ্বে ব্যবহারিক কাজে বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, জ্বর নির্ণয়ের ক্ষেত্রে সেলসিয়াস ও ফারেনহাইট এই দুটি ব্যবহার করা হয়। কাজ আছে একটা, আমরা এই কিভাবে তাপমাত্রা পরিমাপ করব তার একটা কাজ হলো, প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নাও। এইটা হলো তোমার একটা ডাক্তারি থার্মোমিটার, যার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানে কত আছে
1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি কত 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধাক্কাটা আছে। এখন বলছে এবারের সাহায্যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে তা বুঝে নাও। সাধারণ থার্মোমিটারে 94 থেকে 108 পর্যন্ত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত করা থাকে। তার মানে তুমি যে বাজার থেকে সাধারণ একটা তাপমাত্রার একটা কি বলে থার্মোমিটার কিনবে, সেটার মধ্যে 94 থেকে 108 পর্যন্ত ফারেনহাইট স্কেলে 94 ডিগ্রি সর্বনিম্ন আর উপরে 108 পর্যন্ত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে। কোনো থার্মোমিটারে আবার একই সাথে 35 থেকে 42 পর্যন্ত সেলসিয়াস স্কেলে দাগাঙ্কিত থাকে। তাহলে সেলসিয়াস স্কেলে থাকে 35 থেকে 42। এবার লক্ষ্য করে দেখবে এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উপরে উঠতে থাকে। মানে দেখো, এবার তুমি থার্মোমিটারটি হাতে নিচে বা তোমার দিব্যার নিচে রেখে দিলে 1 মিনিট পর দেখতে পাবে পারদের স্তম্ভের উচ্চতা কোনো পার্থক্য হয়েছে কিনা। মানে এটাকে এইটুকু অংশ তুমি বগলেও রাখতে পারো, মুখের মধ্যেও রাখতে পারো। রাখার পরে দেখা যাবে যে পারস্তম্ভটা ক্রমশই উপরের দিকে গেছে কিনা, সেটা ভালো করে খেয়াল করো। দেখা গেল যেহেতু মুখের মধ্যে তাপ আছে, বগলের নিচে তাপ আছে, স্বাভাবিক তাপের থেকে বেশি হয়েছে, এই জন্য এই পারদের আয়তন বেড়ে হয়তো উপরের দিকে চলে গেছে। তাপমাত্রায় তোমার কি এই ফারেনহাইট স্কেল বা সেলসিয়াস স্কেল দিয়ে সাধারণত কী করে থাকি আমরা তাপগুলো মেপে থাকি। তাহলে এ থেকে তুমি তোমার গায়ের তাপমাত্রা পরিমাপ করতে পারবে। একজন জ্বর আসছে কিনা কোনো বাচ্চার বা কারো, তার শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারবে। এরপরে তোমাদের সাথে আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।